লেখিকা মহুয়া সমাদ্দারের খাঁচা। অনেক রাতে গলা শুকিয়ে ঘুম ভেঙে গেল তিয়াশার। কাঁদতে কাঁদতে কখন যেন চোখ দুটো লেগে গেছিল তার। নাইট ল্যাম্পের আধো আলোতে সে দেখতে পেল রাজীব বিছানায় নেই। এখনই কি সে পালাবার চেষ্টা করবে? কিন্তু এই রাতেও পালিয়ে যাবেই বা কোথায়? তাছাড়া ওরা যদি কেউ ডাইনিংয়ে থাকে, দরজা খুলতে গেলেও তো মিনিমাম একটু আওয়াজ হবে। রাজীব গেলই বা কোথায়? ওয়াশরুমে। কিন্তু ওয়াশরুমে দরজা তো বাইরে থেকে বন্ধ। তাহলে বিছানায় বসে এসব উল্টোপাল্টা কিছু সময় ধরে চিন্তা করে দরজার কাছে গেল সে। সামান্য দরজা ফাঁক করে সে দেখতে পেল ডাইনিংয়ে তার শাশুড়ি মা এবং রাজীব কি যেন ফিসফিস করে আলোচনা করছে। কি বলছে ওরা? তবে কি আজ রাতেই শেষ করে ফেলবে তিয়াশাকে? তবে কি আগামীকালের সকাল আর দেখা হবে না তার? বুকের ভেতর থেকে কান্নার একটা দলা বুক চিরে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু না, এখন কাঁদবার সময় নয়। পালাতেই হবে তাকে, যেমন করে হোক বাঁচতেই হবে তাকে। ওর বাবা মায়ের জন্য, সিদ্ধার্থের জন্য বাঁচতে হবেই। কানকে আরেকটু সজাগ করল সে। কিছু ছেঁড়া ছেঁড়া কথা ভেসে আসছে। শাশুড়ি মা পুরবী দেবী বলছেন, আজ কেন নয় বাবু, আজকেই শেষ করে ফেল আপদটাকে। অনেক জ্বালিয়েছে, তুই মুখে বালিশ চেপে ধর। কাজ হয়ে গেলে গাড়ির ডিজেল দিয়ে বটতলার ঝোপে ফেলে পুড়িয়ে ফেলবি। এই তো একদম সোজা হিসেব। দেখছিস না আজকাল ছেলেরা রেপ করে মেয়েগুলোকে পুড়িয়ে দিচ্ছে কিভাবে? কেন করছে এসব বল? প্রমাণ লোপাটের জন্যই তো। করে ফেল বাবু, যা, ও এখনো ঘুমোচ্ছে, যা। রাজীব গলা ঝেড়ে বলল, মা, আজ রাতটা বাদ দাও। জাস্ট 2 দিনের অপেক্ষা। কাল তিয়াশা বাপ মায়ের সঙ্গে একটু বেশি সময় ধরে কথা বলুক, তাতে কারো সন্দেহ হবে না। আর এসব পেটি কাজে আবার আমায় জড়াচ্ছ কেন? এসব কাজ কখনো আমি করি? প্ল্যান মা, একটা জব্বর আইডিয়া মাথায় এসেছে। কাল বাদে পরশু অনেক রাতে আমার ছেলেরা মুখে কালো কাপড় বেঁধে আসবে। এই লকডাউনে ওরাও উপোসী আছে মা। ওরাও একটু চেখে দেখুক হারামির বাচ্চাটাকে। ওদের দাদা হিসেবে এসবের একটু ভাগ দেওয়াটা আমারও কর্তব্য। ওরা অবশ্য আমাদেরকে বেঁধে রাখবে যাতে সবাই ভাবে স্রেফ ডাকাতির কেস। তুমিও ওর বডির সামনে একটু কান্নাকাটির নাটক করবে মা। তোমার চোখে তো আবার পাতিলেবুর রস বের করার মেশিন বসানো আছে। পুলিশের সামনে তার সৎ ব্যবহার করবে। কেউ ঘুণাক্ষরেও কিছুটি টের পাবে না। আমিও তিয়াশার সামনে ওকে বাঁচানোর জন্য চেষ্টা করব, যাতে মরার পর ওর কোনো রাগ না থাকে। তুমি চিন্তা করো না মা, আমি পুরো ছক কষে ফেলেছি। এবার শুধু কাল রাতের অপেক্ষা। ডিভোর্স নেবে? আস্পর্ধাগত। আমার সোনার চাঁদ ছেলেকে ডিভোর্স দিয়ে ও যাবে পুরনো পীড়িতের নাগরকে বিয়ে করতে? আমাদের বংশের বউয়ের দ্বিতীয় বিয়ে? ছি, নোংরা বজ্জাত মেয়ে ছেলে একটা। ওই তো একটা হাবাতে ভারীর মেয়ে। আমার তো এই বিয়েতে একটুও সায় ছিল না। নেহাত তুই জোর করলি তাই। কর কর, শেষ কর এটাকে। সব কাজ মিটিয়ে আমি গঙ্গা স্নানে যাব, এই তোকে বলে দিলাম বাবু। তোর কাজের সব গুপ্ত খবর এ জেনে গেছে। বেরোতে পারলে ও একটা কিছু করেই ছাড়বে। সিংহের ঘুয়ায় ঢোকা যায় মা, কিন্তু বেরোনো যায় না সেখান থেকে। অনেকবার সহ্য করেছি, জাস্ট টু মাচ। আর নয়, চিবিয়ে চিবিয়ে বলছে রাজীব। আর শোনার ক্ষমতা নেই তিয়াশার। থরথর করে কাঁপতে কাঁপতে খাটে শুয়ে পড়ল। কি করবে এবারও? সিদ্ধার্থকে যে করে হোক খবর দিতে হবে কালকের মধ্যে। কিন্তু কিভাবে দেবে খবর? ফোন তো করার কোনো উপায় নেই। আর হোয়াটসঅ্যাপ, সে তো কবেই ছেড়েছে তিয়াশা। প্রথম হোয়াটসঅ্যাপেই কথা বলতো সিদ্ধার্থের সাথে। কিন্তু একদিন কয়েকটা প্রিন্ট আউটের কাগজ তিয়াশার মুখের উপর ছুঁড়ে মেরে রাজীব চড় মারতে মারতে জিজ্ঞেস করেছিল, এগুলো কি? কি এগুলো? পুরনো প্রেম তার মানে আবার মাথা চাড়া দিয়ে উঠেছে? শালি, তোর সাহস তো বড় কম নয়। আমার ঘরে বসে তুই ফোনে ফোনে ফুর্তি করবি অন্য ছেলের সাথে? এই জন্যই আমি ছুতে গেলেই কাঠের টুকরোর মতো পড়ে থাকিস, তাই না? সাথে সাথে প্যান্ট খুলে ঝাঁপিয়ে পড়েছিল তিয়াশার উপর। আঁচড়ে কামড়ে ঘা করে দিয়েছিল গোটা শরীরে। ফোনও কয়েকদিনের জন্যই নিয়েছিল। কিন্তু তিয়াশার লেখার হাত ওকে আবার ফোন ফিরিয়ে দিতে বাধ্য করেছিল রাজীবকে।
আসলে তিয়াশা বরাবরই খুব ভালো লেখে। ফেসবুকে সে বেশ জনপ্রিয় লেখিকা। রাজীবের প্রচুর বন্ধু বান্ধব তিয়াশার ফ্যান। দিন কয়েক ফোন না থাকায় কোনো লেখাই সে ফেসবুকে ছাড়তে পারেনি। ফলে রাজীবের বন্ধুরাই রাজীবকে ফোন করে খবর নিতে থাকে কিছু হয়েছে কিনা তার। আর তাই তো রাজীব আবার ফোন ফেরত দিয়ে দেয়। রাজীব বাইরে লোকের সামনে তার ইমেজকে মোটেও খাটো করতে চায় না। শত হলেও নামকরা রাজনৈতিক নেতা বলে কথা। তবে তারপর থেকে যথেষ্ট শিক্ষা হয়ে গেছে তিয়াশার। আর হোয়াটসঅ্যাপে কথা বলে না সে, কারণও বুঝতে পেরে গেছে ফোন বা হোয়াটসঅ্যাপ সবটাই হ্যাক করতে পারে রাজীবের লোকেরা। কষ্ট, শুধুই কষ্ট বিয়ের পর থেকে তিয়াশার জন্য বরাদ্দ। রাজীবের মাতাল শরীরটা রোজ গভীর রাতে তাকে ছিঁড়ে ছিঁড়ে খায়। শরীরে অসহ্য যন্ত্রণা নিয়ে কাঁদতে কাঁদতে কখন যেন ঘুমের কাছে নিজেকে সমর্পণ করে দেয় তিয়াশা। কিন্তু কেন আজ তার জীবনটা এই ভয়ঙ্কর গুহাতে আটকে পড়েছে? এ কি শুধুই তার ঠিকরে পড়া রূপের কারণে, নাকি দুর্ভাগ্যের নগ্নতা? কেন সেই সময় সিদ্ধার্থকে ইন্টার্নশিপের জন্য উত্তর দিনাজপুরের গণ্ডগ্রামের হাসপাতালে থাকতে হলো? কেন সেই সময় হিন্দু মুসলিম দাঙ্গার কারণে সমস্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকতে হলো? নইলে তো সিদ্ধার্থকেই খবর দেওয়া যেত, আর বিয়েটাও হতো না। কেন 12-14টা মেয়ের মধ্যে রাজীবের কুনজরে কেবল তিয়াশাই পড়ল? সেদিন সে কলেজে না গেলে, কিংবা কলেজ ফেরত মেয়েরা একসাথে হই হই করে দল বেঁধে না ফিরলে, কিংবা তাদের সাথে মুখোমুখি রাজীবের গাড়ি ধাক্কা না লাগলে, অথবা তিয়াশার পায়ে চোট না লাগলে আজ তার জীবনটা মোটেও এমন হতো না, কিছুতেই হতো না। আর যা হওয়ার না হয় হয়েই গেছিল। কিন্তু এর মধ্যে আবার লকডাউন তার জীবনের সব জলীয় বাষ্প শুষে নেবার জন্য একটু বেশি রকমই যথেষ্ট হয়ে উঠেছে। মোটামুটি এখান থেকে পালাবার একটা ছক করেই রেখেছিল তিয়াশা। ফেসবুকে সেভাবেই একটা ইনডিরেক্ট পোস্ট করে সিদ্ধার্থকে জানিয়েছিল সে। কিন্তু তার এমন দুর্ভাগ্য, যেদিন সকালে সে পালাবে ভেবেছে সেদিন সকাল থেকেই হঠাৎ লকডাউন শুরু হয়ে গেল। আর এই লকডাউনে বন্ধ হয়ে গেছে ওর জীবনে বেঁচে থাকার শেষ আশাটুকুও। এতদিন তবু দিনের বেশিরভাগ সময়টাই রাজীব তার পার্টির কাজে, কিংবা ওর মা পূরবী দেবী নানা ধরনের এনজিও এর কাজে বাইরেই বেশি সময় কাটাতো। তাছাড়া কাজের লোক যেমন মৌটুসি এবং সন্ধ্যাদির সাথে একটু কথা বলেও মনের অনেকটা ভার লাঘব করতে পারত। এখন তো আর এসবের কোনোটাই আর ঘটছে না। লকডাউনের কারণে না কেউ ঘরে আসছে, আর না কেউ বাইরে বের হচ্ছে। এক ছাদের তলায় ওই 3টে ভয়ঙ্কর মুখ, ভয়ঙ্কর চরিত্রের সঙ্গে টানা সহাবস্থান করতে বাধ্য হচ্ছে তিয়াশা। চরিত্রগুলো ওকে জরিপ করে চলেছে। ওদের ক্রূর দৃষ্টি বারবার ফালা করে দিচ্ছে ওর ভেতরটা। একটা তীব্র উৎকণ্ঠা, মাথা থেকে পা পর্যন্ত বয়ে যাওয়া হিমশীতল অনুভূতির শিহরণ নিয়ে বিগত বেশ কিছু দিন আর রাত কাটাচ্ছে তিয়াশা। সেই 23শে মার্চ থেকে একটা 3BHK সুদৃশ্য অ্যাপার্টমেন্টও যে কতটা ভীতিকর হয়ে উঠতে পারে সেটা মর্মে মর্মে উপলব্ধি করতে পারছেও। 3টে ঘর, একটা হল, আর ছোট্ট ব্যালকনিটার মধ্যের এই 1200 স্কোয়ার ফুটের প্রতিটা ইঞ্চি প্রতি মুহূর্তে জানান দিয়ে যাচ্ছে ওর শত্রুপক্ষের, ওর সম্ভাব্য ঘাতকদের সশব্দ ও নিঃশব্দ উপস্থিতি। 24 ঘন্টা ওদের চোখের সামনে বন্দি কয়েদির মতো রয়েছে তিয়াশা। প্রত্যেক মুহূর্তে সে মৃত্যু ভয়ে কাঁপছে, কিন্তু সে ভয়কে না পারছে গিলে ফেলতে, আর না পারছে কোনো ব্যবস্থা করতে। শুধু অসহায়ের মতো ছটফট করছে সে। বাবা মায়ের সঙ্গে কথা বললেও অটোমেটিক রেকর্ড হয়ে যায়। নিয়মিত শাশুড়ি সেটা সময় করে শুনে নেয়। ফলে বাড়িতেও সে কিচ্ছুটি জানাতে পারে না। বিয়ের পর হাতে গোনা কয়েকবার বাবা মায়ের কাছে গেছে, তাও সঙ্গে রাজীব থাকতো। মায়ের সাথে কথা বলে আরও মিনিট 10 পর রাজীব ঘরে ফিরল। জেগেও ঘুমের ভান করে পড়ে রইল তিয়াশা। মুখের কাছে মুখ এনে রাজীব পরীক্ষা করতে চাইল আদৌ সে ঘুমিয়ে আছে কিনা। থরথর করে ভেতরের কাঁপুনিটা যেন খামচে ধরে রাখতে চাইছে সে। ঠান্ডা স্রোত বইছে তার শরীর জুড়ে। গরম নিঃশ্বাস তার মুখের উপর পড়ছে। ভয় করছে, ভীষণ ভয়। তবে কি রাজীব তার মত বদলেছে আজ রাতেই? না, আর ভাবতে পারছে না তিয়াশা। আরও বেশ কিছুটা সময় পার করে পাশে শুয়ে পড়ল রাজীব। তিয়াশার মাথার পাশে পড়ে থাকা ফোনটা তুলে নিয়ে কি যেন দেখছে সে। দেখুক,
দেখুক, যা খুশি দেখুক, শুধু তাকে না মেরে ফেললেই হলো। কিন্তু কি করবে তিয়াশা? ভীষণ ঠান্ডা, এসি ঘরেও দরদর করে ঘামছে সে। মাথাটা থেকে থেকেই পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে তার। হাতে শুধু কালকের দিনটাই আছে। কালকের মধ্যেই যা করার করতে হবে তাকে। কি করবে সে? পারবে এই 3টে হিংস্র পশুর থেকে নিজেকে বাঁচাতে? রাজীবের বাবা আপাত নিরীহ হলেও রাজীবদের পাশেই থাকবেন। তিয়াশার বাঁচা বা মরায় তার কিচ্ছু যায় আসে না। সকালে উঠে ওয়াশরুমে ঢুকলো তিয়াশা। যদিও শেষ রাতটুকু জেগেই কাটিয়েছে, কিন্তু কাউকে সেটা বুঝতে দিল না। ওয়াশরুমে চোখে মুখে জল ছেটাতে গিয়ে নিজের অস্বাভাবিক চেহারা তার নজরে পড়ল। কান্না এবং না ঘুমানোর ফলে ক্লান্তির ছাপ পড়েছে মুখে। ফোলা ফোলা দু চোখের কোণে গভীর কালিতে যেন ঘন আধার নেমেছে। নিজের মুখ দেখে নিজেই আঁতকে উঠল। একেই কি তবে মৃত্যু ভয় বলে? জলের ছোঁয়া পেতেই মাথাটা যেন কাজ করতে শুরু করেছে। মনে পড়েছে ফেসবুক। হ্যাঁ, ফেসবুকেই এমন একটা কিছু পোস্ট করতে হবে যাতে সিদ্ধার্থ ওকে আজ বা কাল সকালের মধ্যে বাঁচাতে পারে। আয়নার দিকে আবারও একবার তাকাতে গিয়েই তার মাথাটা দুলে উঠল হঠাৎ। শুকনো বিবর্ণ মুখটা খুব ভালো করে নিরীক্ষণ করল সে। আরে, এত সহজ পথ থাকতে এতদিন কেন কথাটা মাথাতেই আসেনি? না, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। ঘরে ঢুকে দেখল শেষ রাত পর্যন্ত মায়ের সঙ্গে তিয়াশাকে মারার প্ল্যান করা রাজীব অঘরে ঘুমোচ্ছে। ঘুমোক, এই সময়টুকুতেই ঝটপট ফেসবুকের কাজ মিটিয়ে আসল কাজে নেমে পড়তে হবে। ফেসবুকে মনের অজান্তেই লেখা বেরিয়ে এলো, করোনা ছায়ায় ছেয়ে গোটা বিশ্ব আজ অন্ধকার, সেই ছায়া হয়তো ঘিরে নেবে আমাকেও। অদ্ভুত আধার, অনেক মানুষ চারপাশে, তবু যেন কি এক সন্ত্রাসে মনের গভীরে আসে ভয়। পায়ে পায়ে শেষের সময়, রাত জাগা দুটো চোখ। ঘুমোয় না জানি কতদিন। বেঁচে থাকা ম্লান আশা ধীরে ধীরে হয়ে আসে ক্ষীণ। ধমনীর গতি হয় মৃদু। আজ কি আগামীকালটুকুই বরাদ্দ হয়ে আছে শুধু? তারপরই হয়তো মৃত্যু এসে ছুঁয়ে দেবে তোমায় আমায়। মনে তাই বিপুল সংশয়। বিধ্বংসী থাবা থেকে পারব কি বাঁচাতে নিজেকে? রুদ্ধ ঘরে মুখ চোখ ঢেকে, বন্ধ মন্দির আর মসজিদে প্রার্থনা বৃথা চেষ্টা, নেই ফল আর। পারো যদি শেষ চেষ্টা, অক্সিজেন দিও ডাক্তার। লেখাটা পোস্ট করে দুবার খুঁটিয়ে খুঁটিয়ে পড়ল সে। সিদ্ধার্থ পারবে তো তিয়াশার মনের বেঁচে থাকার জটিল আকুতি বুঝতে? দুফোঁটা জল চোখ থেকে অজান্তে বেরিয়ে এলো। না, এখন কান্নাকাটির সময় নয়। কিচেনে ঢুকতে গিয়ে দেখতে পেল শ্বশুরমশাই দিলীপ ভরদ্বাজ ফিল্টার থেকে জল ভরছেন। ওনাকে দেখেই খক খক করে কাশতে লাগলো তিয়াশা। দিলীপবাবু কেমন যেন সন্দিগ্ধ দৃষ্টিতে দেখতে লাগলেন ওকে। তারপর ঝট করে বেরিয়ে গেলেন পাশ কাটিয়ে। বেরিয়ে গেলেন নাকি পালিয়ে গেলেন? একটু দোটানায় পড়ল সে। তবে কি কাজ করতে শুরু করেছে তার ওষুধ? গ্যাসে কিছুটা গরম জল করে ফ্লাস্কে রেখে দিল সে। তারপর শুরু করলো গার্গেল করা। ডাইনিংয়ে দাঁড়িয়ে যখন গার্গেল করছে, তখনই দেখতে পেল শাশুড়ি দরজার কাছে দাঁড়িয়ে তার মুখে কিছু একটা পড়তে চেষ্টা করছে। এরকম কুটিল দৃষ্টির সামনে নিজেকে ধরে রাখার মতো কঠিন কাজ বোধহয় এই পৃথিবীতে আর নেই। কিন্তু না, তিয়াশাকে পারতেই হবে। হারবে না সে, কিছুতেই হারবে না। গার্গেল করে গ্লাসটা ঠিক মতো রাখতেও পারল না সে। যেন এক ছুটে চলে গেল ব্যালকনিতে। এখান থেকে বাড়ির পাশের বড় রাস্তাটাকে দেখা যায় খুব ভালো করে। সামনের দিকে তাকিয়েও তিয়াশা পরিষ্কার বুঝতে পারল ওর পেছনে শাশুড়ি দাঁড়িয়ে আছে। বুকটা খামছে ধরে নিঃশ্বাস নিতে চেষ্টা করছে যেন সে। তার সাথে দমকা দিয়ে কাশি। পেছন থেকে ওর সমস্ত অঙ্গভঙ্গি জরিপ করছে শাশুড়ি। বোধহয় নিজের ভেতরে ঠিক ভুলের দোটানায় আছে সে। এ সময় এসব লক্ষণ নিজেদের জন্য ভয়ের কারণ। আবার এটাকে তিয়াশা নিছক অভিনয় ভাবতে এবং মানতেও বোধহয় কষ্ট হচ্ছে তার। তিয়াশা কাশতে কাশতেই লক্ষ্য করছিল রাস্তাটা। জনপ্রাণী শূন্য রাস্তায় শীর্ণ দুটো কুকুর ওপর থেকে ফেলে দেওয়া খাবার খাচ্ছে পরম তৃপ্তিতে। অনেকদিন বোধহয় বেচারারা খেতে পায়নি। আহারে, উল্টো দিকের ফ্ল্যাটের জানলা খুলছিল অদ্রিজা। তিয়াশার বয়সেরই হবে বোধহয়। প্রফেসর বাবা মায়ের একমাত্র মেয়ে। জানলা খুলতে গিয়ে তিয়াশার শ্বাস নিতে কষ্ট হওয়া এবং দমকা কাশি দেখতে পেয়ে কি ভেবে যেন তক্ষুনি দরাম করে জানলা বন্ধ করে দিল। তিয়াশা মনে মনে বলল, কিপ ইট আপ তিয়াশা, পারছিস তুই, চালিয়ে যা চালিয়ে যা। স্কুল কলেজে তো নিজের লেখা নাটকেই অনেক অভিনয় করেছিস, আজ জীবনের সেরা অভিনয়টা করে নে, কর কর।
পূরবী দেবী তিয়াশাদের ঘরে ঢুকে ঘুমন্ত ছেলেকে ধাক্কা দিয়ে উঠিয়ে কানে কানে কি যেন বলল। কাশি একটু কমিয়ে খাটের কাছে আসতেই শাশুড়ি এবং রাজীব দুজনেই এক দৃষ্টিতে তিয়াশার দিকে তাকিয়ে রইল। উফ, কি ভয়ঙ্কর সে দৃষ্টি, যেন চোখ দিয়ে ঢুকে বুকের ভেতরের সব কথা পড়ে ফেলতে পারে। একটা ঠান্ডা স্রোত আবারও বইতে লাগলো তার শরীর জুড়ে। তবে কি ধরে ফেলেছে ওরা? এবার কি করবে সে? ওদিকে ফেসবুকটাও একবার দেখা দরকার। সিদ্ধার্থ দেখতে পেয়েছে তার পোস্ট। দেখতে পেলে ওর অন্য কোনো অ্যাকাউন্ট থেকে ইনডিরেক্ট ওয়েতে কিছু লিখে পাঠাবে অবশ্যই। ওরা কতটা কি বুঝেছে বুঝতে পারল না। তবে খাট থেকে নেমে ছেলে মায়ের সঙ্গে ঘর ত্যাগ করল। এবার মায়ের ঘরে ঢুকে নির্ঘাত গবেষণায় বসবে তিনজন। এক একটা মুহূর্ত যেন মনে হচ্ছে এক একটা বছর। অসহনীয় এই সময় যেন কাটতেই চাইছে না। টুকটাক কাশি চালিয়ে যেতে লাগলো সে। তার মধ্যে ফেসবুক খুলে তার কথা পোস্টটা বের করলো সে। দেখেছে সিদ্ধার্থ দেখতে পেয়েছে, কমেন্ট লিখেছে, সূর্যাস্তের আগেই অক্সিজেন পৌঁছে যাবে ঘরে ঘরে, নিরাপদ থাকুক পৃথিবী। বুকের একটা পাথর যেন নামছে এবার তার মানে আর বেশি দেরি নেই। তিয়াশার অক্সিজেন ঠিক পৌঁছে যাবে তার কাছে। ফোনটা রেখে বালিশটা পিঠে দিয়ে একটু আধশোয়া হতে যাচ্ছিল, সেই সময় দেখলো শাশুড়ি দরজার সামনে দাঁড়িয়ে। সেই এক দৃষ্টি, ভেতরটা যেন কেঁপে ওঠে তার। ভেতরে ভেতরে ভেঙে চুরে যেতে থাকে যেন। কিন্তু মুখের উপর ভয়কে ছাপিয়ে শ্বাসের তীব্র কষ্টকে আঁকতে চাইছে সে। আর কতক্ষণ, আর কতক্ষণ, আর যে পারা যাচ্ছে না। কটা বাজে? বুক চেপে ধরে ঘড়ির দিকে তাকিয়ে দেখল 10:30। শাশুড়ির যেন সন্দেহটা যাচ্ছেই না। রাজীব এসে মায়ের কানে ফিসফিস করে বলল, মা, এখানে তুমি থেকো না। এই ভাইরাস খুব মারাত্মক চিজ, কাউকে রেয়াত করে না। এই ভালো হয়েছে বুঝলে, আমাদের আর কিছুই করতে হলো না। মরুক, এটাকে মরতে দাও। ডাক্তারহীন ওষুধহীন মৃত্যু। চোখ বুজে বুক চেপে ধরে জোরে জোরে প্রশ্বাস নিতে নিতে তিয়াশা শুনতে পাচ্ছিল রাজীবের আনন্দমাখা কণ্ঠস্বর। এত আনন্দ ওদের হবে একটা অসহায় মানুষের মৃত্যুতে। ঠিক সেই সময় কলিং বেলটা বেজে উঠল যেন। সত্যি বাজছে। নিজেকে একবার চিমটি কাটল তিয়াশা। তবে বাঁচতে পারবে তিয়াশা? বাজছে, বাজছে, সত্যি বাজছে। এ কি সত্যি কলিং বেলের আওয়াজ, নাকি একটা 21 বছরের মেয়ের বেঁচে থাকার তীব্র আর্তনাদ? আইহোল দিয়ে পূরবী দেবী দেখলেন। ত্রস্ত পায়ে শাশুড়ি নিজের ঘরে ঢুকে রাজীবকে বললেন, বাবু, ফ্ল্যাট কমিটির বারিনবাবু আর মল্লিকবাবু এসেছে। কি ব্যাপার বলতো? তিয়াশা যেন আকাশ থেকে ধপ করে মাটিতে পড়ল। অনেক আশা করেছিল হয়তো সিদ্ধার্থ এসেছে, তবে এতেও একটু আশার আলো দেখতে পেল সে। ওনারা কি তবে তিয়াশার জন্যই এসেছে? পাশের ফ্ল্যাটের অদ্রিজা কি ওদেরকে জানিয়ে দিয়েছে? একটু যেন আশার আলো দেখতে পেল সে। ওরাও যদি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এখান থেকে বের করতে পারে, তাতেও প্রাণ বাঁচবে ওর। রাজীব বলল, দরজা খোলো, আমি দেখছি। তিয়াশাও রাজীবের সঙ্গে দরজার দিকে এগোতে চাইল। রাজীব কপাল কুঁচকে বলল, ওদিকে নয়, এখানেই থাকবি তুই, কোনো আওয়াজ যেন না হয়। দরজা খোলার সঙ্গে সঙ্গে কোনো ভনিতা ছাড়াই বারিনবাবু রাজীবকে বললেন, আপনার মিসেসের করোনা লক্ষণ দেখা দিয়েছে, ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছেন না কেন? এর সাথে গোটা ফ্ল্যাটের সব মেম্বারদের বাঁচা মরা নির্ভর করছে। রাজীব ভারী গলায় বলল, আমি লিডিং পার্টির একজন নেতা। আপনারা কিভাবে ভাবলেন আমার মিসেসের করোনা হলে তাকে আমি ঘরে রেখে দেব? হ্যাঁ, আমার স্ত্রী একটু অসুস্থ, সাধারণ ফ্লু হয়েছে। এবারে মল্লিকবাবু বললেন, তাহলে আপনি হসপিটালে নিয়ে যাবেন না, তাই তো? বারিন্দা, তাহলে আমরাই যেখানে খবর দেওয়ার দিয়ে দিচ্ছি, চলুন। বলেই গটগট করে লিফটের কাছে চলে গেল ওরা। রাজীব ক্রুদ্ধ বাঘের মতো তাকিয়ে দরজা বন্ধ করে ঘরে ফিরে এলো। এসেই তিয়াশার দিকে তাকিয়ে বলল, তোর তো কাল রাতেও কোনো প্রবলেম ছিল না, হঠাৎ করে তো এমন হবার কথা নয়। এটা কোনো চালাকি নয় তো? ভয় করছে, ভীষণ ভয় করছে তিয়াশার। তবে কি এবার ধরা পড়ে যাবে সে? তবে কি ওদের হাতে মৃত্যুই তার কপালে লেখা আছে? আর কি কিছুই করার নেই? কিন্তু এ যাত্রায় শাশুড়ি তাকে বাঁচিয়ে দিল। রাজীবের হাত টেনে ডাইনিংয়ে নিয়ে গিয়ে বলল, বাবু, ওর ঘরে বেশি যাস না। করোনার সিমটমস হঠাৎ করেই শুরু হয়, দেখছিস না কিভাবে হাঁপাচ্ছে। রাজীব আমতা আমতা করে বলল, কিন্তু ভাইরাস ওকে অ্যাটাক করলই বা কিভাবে? ও তো বাইরেই বের হয়নি। পূরবী দেবী ফিসফিস করে বললেন, লকডাউনের আগে তো কাছের শপিং মলটায় যেত, তখন ও নাগরের সঙ্গে নোংরামি করতো নিশ্চয়ই। যা নোংরা মেয়ে ছেলে একটা। রাজীব দাঁত দিয়ে ঠোঁট কামড়ে বলল, যদি তাই হয় তাহলে খুবই
খুবই ভালো হবে, একসাথে দুটো কাটাই উপড়ে যাবে। বারিনবাবুদের দেখে একটু যাও বা আশার আলো দেখতে পেয়েছিল, সেটুকুও রাজীবের ভয়ঙ্কর নিঃশ্বাসে যেন নিভে গেল। সিদ্ধার্থ কখন আসবে? আদৌ আসবে তো? একটা দারুণ দোটানায় রয়েছে সে, তবে কি আর বাঁচা হবে না ওর? এমন সময় ওদের ফ্ল্যাটের ইন্টারকমটা প্রচণ্ড শব্দে বেজে উঠল। থমথমে দম বন্ধ বাড়িটা কেমন যেন কেঁপে উঠল। মনে হলো তিয়াশার, নাকি এ তার মনের ভুল? আসলে নিজেই ভীষণ ভয়ে এবং টেনশানে আছে বলেই বোধহয় আওয়াজটা ওকে ঝাঁকিয়ে দিল। রাজীব ইন্টারকম ধরে সাড়া দিতে ওপাশ থেকে রঘুনাথ সিং অর্থাৎ রাজীবদের ফ্ল্যাটের দিনের বেলার সিকিউরিটি গার্ডের গলা ভেসে এলো। ও বলছে, স্যার, हेल्थ डिपार्टमेंट से एक गाड़ी आया है और 4 डॉक्टर जैसा आदमी आपके घर में जा रहा है। मैंने उन लोगों को रोकने की कोशिश किया था, लेकिन वो लोग मेरा बात मानी नहीं और जबरदस्ती घुस गया। हमें माफ कर दीजिए স্যার। রাজীব রাগে কাঁপতে কাঁপতে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু কি যেন ভেবে ব্যালকনিতে গিয়ে নিচের দিকে চেয়ে দেখলো সত্যি সত্যি একটা রেড ক্রস মার্কা দেওয়া গাড়ি দাঁড়িয়ে আছে। তার মানে বারিনবাবুরাই হসপিটালে জানিয়ে দিয়েছে। স্কাউন্ড্রেল কতগুলো! নিজের মনেই বলতে থাকলো রাজীব। তিয়াশার যেন মনে হলো রাজীবকে মনে হচ্ছে একটু একটু করে হতাশা ঘিরে ধরছে। বোধহয় বুঝতে পারছে তিয়াশাকে আর আটকে রাখতে পারবে না। তিয়াশার যেন ঘাম দিয়ে জ্বর ছাড়লো। যাক, শেষ পর্যন্ত সিদ্ধার্থ এসেছে। হসপিটালে সরকারি ডাক্তার হওয়ার সুবাদে স্বাস্থ্য দপ্তরের গাড়ি খুব সহজেই পেয়ে যাওয়ার কথা ওর। পেয়েছেও তাই। কয়েক মিনিটের মধ্যেই কলিং বেল সশব্দে বেজে উঠল। এবারের আওয়াজের জন্য সবাই যেন প্রস্তুতি ছিল। বারিনবাবুদের সামনে তিয়াশাকে যেতে দেয়নি বলে এবারে তিয়াশা আর ওমুখো হয়নি। ঘরে বসে শুনতে পেল একটা কণ্ঠস্বর বলছে, আর ইউ রাজীব ভরদ্বাজ? উই হ্যাভ কাম ফ্রম মেডিকেল কলেজ। আমাদের কাছে খবর আছে আপনার স্ত্রীর করোনা লক্ষণ দেখা দিয়েছে। ইজ ইট ট্রু? রাজীব গলা ঝেড়ে বলল, কই না তো, ওর এমনি একটু সর্দি কাশি হয়েছে। আর তাছাড়া আমার নাম শুনে বুঝতে পারছেন আমি কোন লেভেলে বিলং করি। সেরকম কিছু মনে হলে অবশ্যই হসপিটালে অ্যাডমিট করে দেব। ইউ শুড নট বি ওয়ারিড ডক্টর, থ্যাঙ্কস ফর কামিং বলেই দরজা বন্ধ করতে গেল। ঘরের ভিতরে তিয়াশা ভয়ে থরথর করে কাঁপছে। সিদ্ধার্থর গলা তো শুনতে পেল না, তবে কি এরা বারিনবাবুদের পাঠানো লোক? এবারে তো এদেরকেও ভাগিয়ে দেবে রাজীব। কি হবে তাহলে? ঠিক সেই সময় পা দিয়ে দরজা আটকে সিদ্ধার্থ কড়া গলায় বলে উঠল, জাস্ট এ মিনিট মিস্টার রাজীব ভরদ্বাজ, আমাদের ওপর ইনস্ট্রাকশন রয়েছে, আমরা একবার আপনার মিসেসকে দেখতে চাই। ঘরের ভিতর ঢুকে এলো সিদ্ধার্থ, সঙ্গে 3 জন পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট পরা ডাক্তার আর জুনিয়র। সিদ্ধার্থ আদেশে সুরে বলল, পৃথা, তাড়াতাড়ি পেশেন্টকে একবার দেখে নাও। রাজীব বোধহয় কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে তিয়াশা কাশির অভিনয় করতে করতে হল ঘরে বেরিয়ে এলো। তিয়াশাকে সোফায় বসিয়ে পৃথা ওকে স্টেথো দিয়ে পরীক্ষা করলো কিছুক্ষণ। তারপর বেশ চিন্তিত গলায় বলল, সিমটম দেখে যেটুকু বুঝতে পারছি ইমিডিয়েটলি টেস্ট আর প্রিভেন্টিভ ট্রিটমেন্ট শুরু করা দরকার। লক্ষণ ভালো নয়। সিদ্ধার্থ রাজীবকে কিছু বলার সুযোগ না দিয়ে তিয়াশাকে বলল, ম্যাডাম, ইউ হ্যাভ টু গো উইথ আস প্লিজ। তিয়াশা হাঁপাতে হাঁপাতে বলল, একটু গুছিয়ে নিয়ে বেরোচ্ছি ডক্টর, প্লিজ গিভ মি অনলি 5 মিনিটস। সরি ম্যাডাম, উই আর গোয়িং টু হসপিটাল। আপনার সঙ্গে কিছু নিতে পারবেন না, চলুন প্লিজ। আমাদের এই সময় দম ফেলারও সময় নেই, একজনের জন্য এত টাইম দিতে পারবো না, তাড়াতাড়ি চলুন প্লিজ। প্রচণ্ড আক্রোশে ধক করে জ্বলে উঠল রাজীবের দুটো চোখ। তিয়াশা একবার ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চাইল, দেখতে পেল ওকে ফালাফালা করে দেওয়া দুটো ক্রুদ্ধ চোখের দৃষ্টি। তারপরে ঝট করে সে দৃষ্টি ঘুরে গেল অন্যদিকে। সিদ্ধার্থ রাজীবের দিকে তাকিয়ে বলল, আপনারা আগামী 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন। এই ফ্ল্যাট বাড়ির চৌহদ্দির বাইরে কেউ বেরোনোর চেষ্টা করবেন না। পুরো বিল্ডিং সিল করা হবে। আমরা নোটিশ লাগানোর জন্য লোক পাঠিয়ে দিচ্ছি। আহত বাঘের মতো ফুঁসছিল রাজীব। সেদিকে ভ্রুক্ষেপ না করে ওদের 4 জনের দলটা তিয়াশাকে নিয়ে নেমে এলো সিঁড়ি দিয়ে। একটা জটলা তৈরি হয়েছে নিচে। এর মধ্যে সেদিকে তাকিয়ে সিদ্ধার্থ কড়া গলায় বলল, এভাবে ঘরের বাইরে একসঙ্গে গ্যাদারিং সৃষ্টি করবেন না। যে যার ফ্ল্যাটে ঢুকে যান দয়া করে। স্বাস্থ্য দপ্তরের রেড ক্রস দেওয়া গাড়িটা ড্রাইভার সমেত 6 জন আরোহীকে নিয়ে বেরিয়ে এলো ফ্ল্যাট বাড়ির কমপ্লেক্স থেকে। তারপর নীলচে কালো ধোয়া ছেড়ে ডান দিকে টার্ন নিয়ে দ্রুত গতিতে এগিয়ে গেল। আবছা হতে হতে একসময় চলে গেল দৃষ্টির বাইরে। গল্পটি অনেক আগের, আপনারা বুঝতেই পারছেন, কিন্তু গল্পটি খুবই ভালো লাগলো আমার নিজেরও। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর হ্যাঁ, কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।